নীলদর্পণ নাটক কে রচনা করেছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছ, দীনবন্ধু মিত্র। স্কুল হোক বা চাকরির পরীক্ষা, বহুবার প্রশ্নটি এসেছে এবং আমরা সঠিক উত্তর দিয়ে রীতিমতো একটি নম্বর ঠিকই বাগিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আমরা তো এটাও জানি যে 1860 সালে নীলদর্পণ প্রথম প্রকাশিত হয়। নীল চাষীদের উপর ইংরেজদের যে অকথ্য অত্যাচার, তার বিরুদ্ধে সাধারণ মানুষের বাড়তে থাকা ক্ষোভের আগুনে ঘি বর্ষণ করেছিল এই নাটক। এখন প্রশ্ন হলো, নীলদর্পণ মানেই কি শুধুমাত্র দীনবন্ধু মিত্র এবং নীল চাষীরা? হ্যাঁ, আমরা মূলত সেটাই জানি, কিন্তু প্রকৃত অর্থে নীলদর্পণ নীল চাষীদের দুর্দশার স্বচ্ছ প্রতিবিম্ব হলেও এই নাটকের সঙ্গে জড়িয়ে আছেন আরো অনেক অনেক চরিত্র। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজ আমি নীলদর্পণ নাটকের সঙ্গে জড়িত তেমনই একটি চরিত্র ও বিষয় নিয়ে আলোচনা করব। শহর কলকাতা। মুম্বাই বা দিল্লির মতো বহর না থাকলেও এই শহরে রয়েছে নানান ঐতিহাসিক ছোঁয়া। তেমনই এক রাস্তা যার সঙ্গে জড়িয়ে আছে নীলদর্পণের একখণ্ড ইতিহাস। যদিও রাস্তাটির নাম একজন ইংরেজের নাম অনুসারে দেওয়া, কিন্তু সেই ইংলিশম্যান নীলদর্পণের সঙ্গে জড়িত ছিলেন ওতপ্রোতভাবে। সময়টা ছিল 1840 সাল। ঠিক সেই সময় ভারতে এসেছিলেন একজন আইরিশ মিশনারি, যিনি বাংলায় চার্চ মিশনারি সোসাইটি স্কুলের পরিচালনা করতেন। তার নাম ছিল রেভারেন্ড জেমস লং। এই পাদ্রির দেশীয় সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তিনি বিশ্বাস করতেন দেশীয় সাহিত্যের মাধ্যমে এই দেশের মানুষের মন বোঝা যায়। 1860 সালে নীলদর্পণ প্রকাশিত হওয়ার পর দীনবন্ধু মিত্র নিজের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশ করার উদ্দেশ্যে পাদ্রি লং এর কাছে পাঠিয়েছিলেন। পাদ্রি লং দেশীয় সাহিত্যের প্রতি আগ্রহী হলেও তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের সম্পাদনা করেছিলেন। বহু বিশিষ্ট মানুষের অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের ইংরেজি অনুবাদ করেন। নীলদর্পণের মতো নাটক লেখা এবং প্রকাশ করার জন্য সেই সময় শুধুমাত্র কলমের কেরামতি যথেষ্ট ছিল না, অসীম সাহস এবং ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা থাকা মানুষেরও দরকার ছিল। ভারতে তখন ইংরেজদের শাসন, তাই তাদের বিরুদ্ধাচারণ করে নাটক লিখে তাদের এই অত্যাচারের কথা মানুষকে জানালে ইংরেজদের রোষানলে পড়তেই হবে। দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত তখন দুজনেই ইংরেজ সরকারের অধীনস্থ কর্মচারী। তাদের শাস্তির ভাগ আরো বেশি হতে পারে, এই আশঙ্কার মেঘ কাটাতে এগিয়ে এসেছিলেন পাদ্রি লং। লং মনে করেছিলেন চাষীদের সংগ্রাম দীর্ঘদিন উপেক্ষিত হয়ে রয়েছে এবং নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী ইংরেজ শাসকদের জানা উচিত, যাতে তারা এই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। নীলদর্পণের প্রতি সেই সময়কার বাংলার সেক্রেটারি উইলিয়াম কারের দৃষ্টি আকর্ষণ করেন পাদ্রি লং। উইলিয়াম কার নীলদর্পণের বিষয়ে বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল গ্র্যান্টকে অবগত করলে গ্র্যান্ট নীলদর্পণের ইংরেজি অনুবাদ চেয়ে পাঠান। 1861 সালে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। সেই সংস্করণে মাইকেল অথবা দীনবন্ধুর বদলে পাদ্রি লং এর নাম প্রকাশ করা হয়। নীলদর্পণের সেই সংস্করণের 500 কপি বই ছেপে প্রকাশ করা হয়। এখানে উল্লেখযোগ্য হলো, এই একই সময় নীল কমিশন চলছিল। নীলদর্পণ প্রকাশের সঙ্গে সঙ্গে নীলকর সাহেব এবং ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের সদস্যরা এটা ভেবে আটকে উঠলেন যে এই নাটকটি বিচারকে প্রভাবিত করতে পারে। তাই তাদের তরফ থেকে বাংলা সরকারের কাছে জানতে চাওয়া হলো যে সরকার নিজেই কেন ইংরেজদের মানহানি করায় নাটক প্রকাশের অনুমতি দিয়েছে। নীলকর সাহেবদের মুখপাত্র হয়ে উঠলেন ইংলিশম্যান কাগজের স্বত্বাধিকারী উইলিয়াম ব্রেট। কার এবং গ্র্যান্টের পদের কারণে তাদের উপর আর খাড়া ঝুলল না, কিন্তু উইলিয়াম ব্রেট রেভারেন্ড লং এর বিরুদ্ধে আদালতে মামলা করলেন। জেমস লংকে জিজ্ঞাসাবাদ করে নীলদর্পণের সঙ্গে যুক্ত অন্যান্যদের নাম জানতে চাওয়া হলে তিনি জানালেন নীলদর্পণের পেছনে শুধুমাত্র তারই হাত রয়েছে। দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত রক্ষা পেলেও জেমস লং এর কিন্তু শাস্তি হলো। আদালতের তরফে তাকে 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানার
আদেশ দেওয়া হলো। ততদিনে জেমস লং বাংলার বহু মানুষের সহমর্মিতা পেয়েছেন, তাই তাকে শাস্তি দেওয়া হোক তা বাংলার মানুষ চায়নি। ভারতীয় হলে অবশ্য তার শাস্তি অনেকটাই বৃদ্ধি পেত। তাও লং এর মুক্তি চেয়েছিল ভারতীয়রা। তবে নীল দর্পণ প্রকাশ, নীলকর সাহেবদের অত্যাচার এবং রেভারেন্ড জেমস লং এর শাস্তি ঘোষণার মধ্যে দিয়েই এই ঘটনার সমাপ্তি হলো না। শাস্তি ঘোষণার পরেই এক ছোট্ট অনুচ্ছেদ জুড়ে গেল গল্পের সঙ্গে। নীল দর্পণের সঙ্গে জড়িয়ে গেল এক বাঙালি প্রতিভার নাম। আদালতের রায় ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই আদালতে উপস্থিত মানুষদের মধ্যে এক তরুণ এগিয়ে এসে রেভারেন্ড জেমস লং এর জরিমানার 1000 টাকা জমা করে দিলেন। লং এর শাস্তি শুনে এগিয়ে এসেছিলেন কালীপ্রসন্ন সিংহ, অন্য ধাতুতে গড়া এক মানুষ। নীল দর্পণের কর্মকাণ্ডে রেখে গেলেন তার অবদান। এখানে বলাই বাহুল্য, সেই আমলে 1000 টাকার মূল্য আজকের হিসেবে দেখলে বহু ধনী মানুষও পকেটে হাত ঢুকিয়ে বসে পড়বেন। কলকাতা শহরের একটি রাস্তা, যার নাম জেমস লং সরণি, তার সঙ্গে নীল দর্পণের এই যোগাযোগ হয়তো বহু মানুষেরই অজানা। রাস্তার নাম বদলের ধাক্কায় একদিন হয়তো জেমস লং সরণির নামও বদলে ফেলা হবে। ইতিহাস বিমুখ বাঙালি হয়তো ভুলেও যাবে, তবুও ইতিহাসের হলদে ছোপ ধরা পাতায় থেকে যাবে জেমস লং এর নাম।